রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। আর সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। গল্প পাঠে শুভময়, গল্পের সূত্রধর ও রূপলালের চরিত্রে আমি শিবম, মেয়েটির চরিত্রে মৌপন্না, অন্যান্য চরিত্রে বিভাস। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে কে। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এ দেশ সে দেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে বেরোলাম। যাবার সময় পান্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরকাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। এই কথা শুনে অবশ্য ভয় পেলুম না, কারণ আমাদের কাছে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ার সঙ্গে সঙ্গেই সারা আকাশ করে কালো। শুরু হলো ঝড় আর বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলা নিচে আশ্রয় নিলাম। বিকাল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বলল, কেন? যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ দুপায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বলল, আজ আর তা পারবেন না, একে এই ঝড় জ্বর, তার উপরে শুনেছেন তো? আমি বলল, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বলল, আরে বাঘ নয়, পেতনির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা এই বাড়িতেই থাকব। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ দেখব। আজ যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিটিকে বিয়ে করে দেশেই নয় নিয়ে যাব, কি বলেন? বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমি বললাম, হ্যাঁ। তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করে দে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন কড়াঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয় ঠকঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, এমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা একদম নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমন করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে এলো। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলিবেন না, ও মানুষ নয়। রূপলাল বলল, বলেছি তো পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলে আমি খুশিই হব। বাইরে থেকে আবার আর্তস্বরে শোনা গেল, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো কেউ আমায়। রূপলাল আর বাধা না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা নিভে গেল। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল,
সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতর পেয়ারা সেই কান্নার স্বর, এই সমস্ত মিলে চারিদিক কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল, শিগগিরই দরজাটা বন্ধ করো, আমি এবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় গিয়ে খিল তুলে দিল। আমি আলোটা জ্বালিয়ে কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয় ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো মুখ কাঁধ এলিয়ে বুকের উপর এসে পড়েছে, আর তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের একদিকে মেঝের ওপর উবুর হয়ে 2 হাতে মুখ ঢেকে উড়ে বেড়াটা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতো দেখতে? যাকগে, সেসব কথা থাক। বড় বিপদ থেকে আজকে আমাকে উদ্ধার করলেন আপনারা। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় চোপড় ছেড়ে আপাতত এই চাদরটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি আজ রাত্রে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ও রূপলাল আলোর শিখাটা কমিয়ে দিয়ে শুয়ে পড়ল। বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলো বন জঙ্গলের ওপরে, পাহাড়ের ওপরে বৃষ্টি অশ্রান্ত শব্দ। রূপলাল আমার কানের কাছে মুখে এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু অদ্ভুত বলে মনে হলো না? আমি বলল, কেন? ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে এই এলাকায় একলা বিদেশে কেউ ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুরও নেই, গায়ে একখানা গয়নাও নেই। ওর সব কিছুই যেন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ওইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো। আমি ততক্ষণ ঘুমিয়ে নি। আমার যখন বেশ তন্দ্রা আসছে, তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দর মেয়ে, কিন্তু তার চোখ দুটো এত তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন ওর নিজের নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। ততক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তি ভাব নিয়ে আমি ধর্ম করে জেগে উঠি। তারপর চোখ খুলে যে দৃশ্য দেখলুম, সারা জীবনে কোনোদিন তা ভুলতে পারব না। এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্ট স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল, সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরল।
বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল, তারপর হঠাৎ হেট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলো এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। একটা উল্টো ডিগবাজিকে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ল, অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। দরাম করে একটা দরজা খোলার শব্দ। দ্রুত পদধ্বনি। তারপর সব আওয়াজ স্তব্ধ হয়ে গেল। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার ওপর বসে রইল। রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালো ওরম করে? বন্দুক ছুড়লো কে? আমি বললুম, বাঘ বাঘ বাঘ! এখন ও ঘরে গিয়ে ঢুকেছে, সে মেয়েটি চিৎকার করছে। সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম, কিন্তু পাশের ঘরে কেউ নেই। খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোরালো হাওয়া ভিতরে ঢুকছে। রূপলাল বেদনা বিতীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই। অভাগী শেষটা গিয়ে সেই বাঘের কবলেই পড়ল। কিন্তু বাঘ এখানে আসলো কি করে? রূপলালের কথার কোনো জবাব আমি দিলাম। আমি তখন আরেকটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছি। ঘরের ভিতর থেকে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বলল, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এত রক্ত, কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই কেন? এ পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিচড়ে নিয়ে যেত, আর তাহলে কখনোই এখানে এমন পায়ের ছাপ হতো না। সেই রক্তের দাগ ধরে আমরা বেরিয়ে গেল। এবারে দেখলুম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে। বাঘটাক এখানে কিছুই আসেনি। আমি দৃঢ়স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি রূপলাল, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়ে গেছে। না, কোনো বাঘটাক বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলি খেয়ে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললুম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশেই লোকের একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল, সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করল একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে? সে কে রূপলাল? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে কি ওই উড়ে বেড়াটার কথাই কি সত্যি?
শুনছিলেন কে? গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্টসে বিবেক, পোস্টার এডিটিংয়ে স্বাগত এবং আমি শিবম, সম্পূর্ণ পরিচালনায় স্বাগত। যদি আপনাদের কোনো গল্প পছন্দ হয়ে থাকে বা পাঠানোতে ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আমাদের পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো গল্পে।